শুভ সকাল বন্ধুরা, আমি আমার ফার্মের গরুগুলিকে বর্তমানে এখন কত কেজি করে প্রতিদিন ঘাস দিই সেটাই আমি দেখাবো আমার এই ভিডিওটার মাধ্যমে। এই যে ঘাসের বোঝাটা দেখছেন, এইরকম মোট 3টা বোঝা আমাকে ঘাস কাটতে হয়। প্রথমের যে বোঝাটি ভিডিও শুরুতে দেখিয়েছি সেটা হচ্ছে 28 কিলো 500, দ্বিতীয় যে বোঝাটি এইটি আছে 27 কিলো 500, আর এই যে বস্তাটা এটাতেও ঘাস আছে, এটা আছে 21 কিলো 700, টোটাল ওই 77.5 কিলোর মতো ঘাস। তার সাথে এই যে খড়, এই খড় দিই 7.5 কেজি একটি তাড়ি আর কি। তো 7.5 কেজির একটি তাড়ি আর মোট 1.5 তাড়ি খড় লাগে। আর ওই যে 28 কিলো 500 ওই একটি বোঝা ঘাসের, ওই একটি বোঝা আর 1.5 তাড়ি খড়। একটি বোঝা ধরুন যে 28 কিলো 500 আর 1.5 তাড়ি খড়, মানে ধরুন যে 7.5 কিলো আর এদিকে 3.5 কিলো, ওই 11 কিলো, 11-12 কিলো খড়। এটা শুধুমাত্র একটি বেলা আমার গরুকে খেতে দিতে লাগে। এই যে 3টি বোঝা আপনারা দেখছেন, এই 3টি বোঝা আমি 3 বেলা গরুকে খাওয়াই। বন্ধুরা, এই যে ঘাসগুলি আপনারা দেখছেন, এই ঘাসগুলি আমার নিজের জমিতে কোনো লাগানো ঘাস নয়। এই ঘাসগুলি হচ্ছে আমরা একটা জমিতে আলু লাগিয়েছিলাম, তো আলু লাগানোর জন্য তো যেভাবে সার প্রয়োগ করতে হয় সেভাবে সার প্রয়োগ করেছিলাম। তারপর আলু হয়ে যাওয়ার পর ওই মাটিটায় ভালো তেজ ছিল, সেইটাতে জল দিয়ে এই ঘাসগুলো হয়ে গেছে আর কি। তো এই ঘাসগুলো এখন মোটামুটি 7-8 দিন এখন চলবে আর কি। 7-8 দিন এই ঘাসগুলি খাওয়াবো। এরকম প্রতিদিন 70 কিলো 80 কিলো করে ওইখান থেকে কেটে নিয়ে আসি। এছাড়াও আমার নেপিয়ার ঘাসগুলি আছে, কিন্তু এই যে ঘাসগুলি যে জমিটা থেকে কেটে আনছি এই জমিটাতে ধান লাগানো হবে, যেটার কারণে এই জমিটাকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, যেটার ফলে আমাকে এখন এই ঘাসগুলি তাড়াতাড়ি কেটে শেষ করে তারপরে আমি নেপিয়ার যাব। যদিও যেখানে নেপিয়ার লাগিয়েছি সেটা একটু বর্ষাতে, সেই জায়গাটা বর্ষাতে একটু অসুবিধা করতে পারে, কারণ ওই জায়গাটা একটু বর্ষাকালে একটু মানে বেশি জল হয়ে গেলেই জড়কে যায়। মানে জড়কে যাওয়া বলতে মানে বেশি জল হয়ে গেলে মাটিটা থকথকে হয়ে যায় আর কি, যেটার ফলে না গাছগুলো অটোমেটিক শুয়ে যায়। তো দেখা যাক এইবারে বর্ষাতে কীরকম রেজাল্ট দেয় বা কীরকম, কতটা কম ক্ষতি হয় বা কতটা বেশি ক্ষতি হয়, সে সবই দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে। নেপিয়ারটা যদি বেশি পরিমাণে ক্ষতি হয় তাহলে আমাকে নেপিয়ারটা ওই জায়গা থেকে সরিয়ে নিতে হবে আর কি। আর যদি দেখি যে হ্যাঁ বেশি অসুবিধা হয়নি, জল কাটিয়ে মোটামুটি রেখে দিতে পারি, তাহলে আর চেঞ্জ করব না। বন্ধুরা, তারপর আমি চলে আসি আমার সব থেকে প্রিয় জায়গা, আপনারা সেটা জানেন। এইখানে এলেই আমার মানে যতটাই মন খারাপ থাক, আমি ডিপ্রেশনে থাকি, আমার শরীর খারাপ থাক, আমার সব কিছু এখানে এলে কিন্তু ভালো হয়ে যায়। এতটাই ক্রিকেট খেলতে আমি ভালোবাসি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন এর আগেও, আপনারা জানেন হয়তো। তো ক্রিকেট খেলতে আপনাদের কাদের কাদের ভালো লাগে তো আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বন্ধুরা, যদি আমার এই ক্রিকেট খেলার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো না লাগে তো সেইটা কমেন্টে একটু কাইন্ডলি জানাবেন, কারণ আপনাদের ভালো না লাগা এমন কোনো জিনিস আমি আমার ভিডিওতে দিতে চাই না। যদি আপনাদের ক্রিকেট খেলার এই ভিডিওগুলি ভালো না লাগে তো আপনারা অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমি ক্রিকেট খেলার ভিডিওগুলো দেবো না। আর যদি ভালো লাগে তো সেইটাও জানান যে হ্যাঁ দাদা ভালো লাগছে, আপনি দেন, তাহলে আমি আরও যে বড় বড় টুর্নামেন্টগুলো খেলি সেই টুর্নামেন্টেরও ভিডিওগুলো আপনাদের দেবো আর কি। তো বন্ধুরা, এই যে ম্যাচটা খেলা হচ্ছে, এই ম্যাচটা হচ্ছে দাপানজুড়ি ভার্সেস পুরুষোত্তমপুর। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে আমি পুরুষোত্তমপুর নামে গ্রামের একটি গ্রাউন্ডে প্র্যাকটিস করি, তাই আমি এখন পুরুষোত্তমপুরের হয়েই খেলি। তো এই ম্যাচটা হচ্ছিল পুরুষোত্তমপুর ভার্সেস দাপানজুড়ি, যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 8 ওভারে। 8 ওভারে আমরা মোট 102 রান করেছিলাম, যেখানের মধ্যে আমি 22 বলে 59 রান করেছিলাম। তো 102 রান করেছিলাম, 103 টার্গেট ছিল 8 ওভারে, যদিও আমি আউট হয়ে গিয়েছিলাম 5-6 ওভারে। তারপর শুরু হয় দাপানজুড়ির ব্যাটিং। তো বন্ধুরা, দাপানজুড়ি প্রথমে তো ঠিকঠাকভাবেই ব্যাট করছিল, মানে যাতে বল ডট না হয়, স্ট্রাইক রোটেট হয় সেরকমই করছিল। কিন্তু যখনই 8 ওভারে 102-3 টার্গেট এটা যখন তাদের মনে পড়ে যাচ্ছিলো, খুব তাড়াহুড়ো করছিল,
খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি জেতাবার চেষ্টা করছিল, যেটার কারণে ওদের উইকেটও আস্তে আস্তে পড়তে শুরু করে। বন্ধুরা দেখুন 8 ওভারে 103 টার্গেট, এটা খুব বেশি বড় কোনো টার্গেট নয়, কিন্তু আমাদের এই যে গ্রাউন্ডটা যেটা দেখছেন, এই গ্রাউন্ডটা একটু বড়, তো যেটার কারণে ওই কনফিডেন্সটা আসে না যে প্রতিটা বলেই 6-4 6-4 মারতে পারবো, কারণ ছোট গ্রাউন্ড হলে প্রতিটা বলে 6-4 মারা যায়। আর এই বড় গ্রাউন্ডে যদি একদম ক্লিন হিট না হয় তাহলে তো আউট হয়ে যাবেন বাউন্ডারির ধারে। তো প্রথম ওভারে একটা উইকেট দাপাঞ্জলির পড়ে গেছে, খুব তাড়াহুড়ো করছে আর কি জেতার জন্যে। তো বন্ধুরা এই এই দাপাঞ্জলি এর আগে আমরা টোটাল মোট 5টি ম্যাচ খেলেছি, যেটার মধ্যে 4টা আমরা জিতেছি, একটা দাপাঞ্জলি জিতেছি, আর এটা হচ্ছে 6 নম্বর ম্যাচ। তো দেখা যাক এটা এখনও কী হয়। আবার একটা উইকেটের পতন ঘটলো, 2টো উইকেট পড়ে গেছে 2 ওভারে। তো এইটাও একটা উইকেট, এটা আমি ক্যাচ লুফেছি। তো 3টা উইকেট পড়ে গেছে, তবুও তারা লড়াই করার মতনই খেলছিল আর কি, যাতে এই রানটা চেজ হয় সেই রকমভাবেই তারা খেলছিল। একটা ভালো করে লক্ষ্য করুন, বাউন্ডারির ধারে একটা অসাধারণ ফিল্ডিং এফোর্ট। তারপর উইকেট পড়তে শুরু করে, এই ক্যাচটাও আমি লুফেছি। তারা তাড়াহুড়ো প্রচণ্ড করছিল, যেটার কারণে তাদের উইকেট আরও তাড়াতাড়ি পড়ছিল। আর যে কোনো ব্যাটিং যেই নামছে আর কি, সেই নেমেই সে হিট করার চেষ্টা করছে আর কি, আর যেটার ফলে মিস টাইমিং হচ্ছে, আর মিস টাইমিং হয়ে যাওয়ার পর আউট হচ্ছে। মোট 5 ওভারে প্রতিটা ওভারে একটা করে উইকেট পড়ে গেছে, প্রতিটা ওভারে একটা। তারপর তবুও তারা ওই লড়াই করার যে মনোভাব যে জিতবো, তারা ওইভাবেই ব্যাট করে যাচ্ছে। তারা 6-4 মারার চেষ্টা লেগেই আছে। আমাদের একটু ফিল্ডিং মিস হলো, এই 4টা ফিল্ডিং মিসের জন্য। এবার আমি বল এসছি, প্রথম বলে ক্যাচ আউট, প্রথম বলে উইকেট। দ্বিতীয় বল 1 রান হয়েছে আপাতত। তো আমি এরকম স্লো বল করি বন্ধুরা, এরকম দাঁড়িয়ে ছুড়া বলটাকে আমাদের ওইখানে কী বলে। আবার একটা উইকেট। তো আমি একটা ওভারে 2টো উইকেট পেয়েছি। এই দাঁড়িয়ে ছুড়া এই বলটিকে, খেলাটিকে আপনাদের ওখানে কী বলে ডাকে, তো সেটা বলুন আপনারা। ওরা দাপাঞ্জলি করেছিল 8 ওভারে 39 রান। বন্ধুরা আজ এই পর্যন্তই। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাপোর্ট করুন, পাশে থাকুন, দেখা হবে পরের ভিডিও।